আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়া, এরপর মিরপুরে ফেরা, আর মিরপুরে ফিরেই জয়ের দেখা পাওয়া। তবে মিরপুরে স্লো এবং লো উইকেট বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারানো কতখানি যৌক্তিক, এ নিয়েই কথা বলবো সমকালের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সিকান্দার আলীর সঙ্গে। সিকান্দার ভাই, আপনি গতকালই আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং একটা তথ্য দিয়েছিলেন যে মিরপুরের আজকের ম্যাচের বা এই সিরিজের উইকেটটা হবে স্লো এবং লো, এবং আপনার কথাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। এবং আমরা দেখলাম যে একটা স্লো এবং লো বা টার্নিং উইকেট বা র্যাঙ্ক টার্নার যদি বলতে হয় টেস্টের ক্ষেত্রে, যদি আমরা ইউজ করি র্যাঙ্ক টার্নার ওয়ার্ডটা, র্যাঙ্ক টার্নার দিয়ে উইকেট বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একদম হারিয়ে দেওয়া। কিন্তু এই হোম অ্যাডভান্টেজ নিতে গিয়ে কি আমরা একটু বেশি অ্যাডভান্টেজ নিয়ে ফেললাম? আমার কাছে মনে হয় যে অ্যাডভান্টেজটা বেশি হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন যে রিশাদের কোনো বল এমন টার্ন করেছে যে ওয়াইড পর্যন্ত হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে উইকেটটাকে বলা যায় একদম পুরো টার্নিং উইকেট, এমন টার্নিং উইকেট যে আপনার ওদের ক্ষেত্রেও দেখেছি যখন ওয়েস্ট ইন্ডিজ বোলিং করেছে, স্পিন করেছে, টার্নগুলো এত বাইরে দিয়ে যাচ্ছিলো আপনার তাহিদুদ্দিনকে দেখেছি দূরে গিয়ে এভাবে করতে স্ল্যাপ করতে। তো সেই জায়গা থেকে মনে হয় যে এত টার্নিং যদি উইকেট না বানাতো বা এরকম উইকেট না বানাতো, বাংলাদেশ আসলে ম্যাচ জিততে পারতো না। কারণ ওয়েস্ট ইন্ডিজের বোলিং বাংলাদেশের বোলিংয়ের চেয়ে কোনো অংশে কম ছিল না, এবং তারা কিন্তু ভালো বোলিং করে। তাদের বোলিং ইউনিটটা কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব ভালো আউটপুট দেখিয়েছে এবং তারা পারে ভালো বোলিং। তাদের ব্যাটিংটা অতটা ভালো না, কিন্তু তারপরেও যেভাবে শুরু করেছিল এখানে, যদি স্পিনটা তারা খেলতে পারতো এবং ওই রকম টার্নগুলোকে সামলাতে পারতো, তাহলে কিন্তু দেখতেন সিচুয়েশন ডিফারেন্ট হতো। রিশাদ হোসেন আউটস্ট্যান্ডিং বোলিং করে ফেলেছেন, যেটা সচরাচর তিনি করতে পারেন না বা করেননি বিগত যে কয়টা ম্যাচ খেলেছেন। সেই জায়গা থেকে তাকে কৃতিত্ব দিতে হবে। এই কৃতিত্বটা রিশাদের পুরো ম্যাচটা বের করে নেওয়ার ক্ষেত্রে। 207 রান খুব বেশি স্কোর না, কিন্তু আবার শুরুতে কিন্তু একটু আটকাবো আপনাকে। শুরুতে কিন্তু দেখছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু শুরুর 2 ওভার মেডেন দিয়েছে, কিন্তু তারপরের 2 ওভারে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ 24 রান তুলেছে। তারা কাউন্টার মানে অ্যাটাকিং ক্রিকেটটা খেলার চেষ্টা করেছিল। এরপর যখন স্পিনাররা আসলো, তখন কিন্তু ম্যাচটা বাংলাদেশের পরে আস্তে আস্তে শুরু করলো। আপনি বলতে পারেন এখান থেকে আমি জাস্ট আপনাকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনি দেখুন যে পেস বোলিংটা যদি থাকতো এখানে, পেস বোলিংটা আপনার খুব ইউজ করতে গেলে কিন্তু আপনি বিপদে পড়তেন। সেই জায়গায় তা না, আপনার এমনিতে যেহেতু টার্নিং উইকেটে স্পিনাররাই স্বাভাবিকভাবে সুবিধা পাবে, পেস বোলিংটা পাবে না। সেই কারণে কিন্তু 2জন পেসার নিয়ে খেলেছে এখন, 3জন জেনুইন পেসার এবং আপনার অকেশনাল স্পিনার, 3জন জেনুইন স্পিনার এবং একজন অকেশনাল স্পিনারও আপনার হাতে ছিল। তো সেই জায়গা থেকে যদি আপনি দেখেন যে প্রথম দিকে কিন্তু তারা মোটামুটি সেটেলই হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে 50 হাফ রান তুলে ফেলেছে, যে কোনো রকম উইকেট না হারিয়ে একটা দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ শিবিরে। সেই জায়গা থেকে যখন রিশাদ, পুরো ম্যাচটাই আসলে রিশাদের ম্যাচ। আপনি দেখেন 13 বলে 26 রান করা, এটা কিন্তু একটা যোগ। শেষের দিকে যে স্লগ, এরকম আমরা দেখেছি বিপিএলে যখন তার টিম হারছিল, ফরচুন বরিশাল ফাইনালে হেরে যাচ্ছিল, সেই মোমেন্টে তিনি এরকম কিন্তু একটা ইনিংস খেলেন, 6 বলে 18 রান করেছিলেন। সেই 18 রানের কারণেই ম্যাচ জিতেছিল। ঠিক আজকেও যদি ওই রকম সিচুয়েশন তৈরি হয়নি, কিন্তু দলীয় স্কোরকে 200 পার করার ক্ষেত্রে তার ভূমিকাটা ছিল মানে অনস্বীকার্য, অসম্ভব একটা ভালো ইনিংস খেলেছেন তিনি। তো এই 13 রানের ক্যামিও ইনিংসটাই বাংলাদেশকে একটা মেন্টালি বুস্ট আপের জায়গায় নিয়ে গেছে। আর বোলিংটা যদি বলে, বোলিংটা রিশাদ আজকে তার ক্যারিয়ার সেরা বোলিং করেছে, তিনি কোনো সন্দেহ নেই। মাশরাফির পর যদি দ্বিতীয় কেউ 6 উইকেট নিয়ে থাকেন, সেটা হচ্ছেন রিশাদ। হ্যাঁ, যদি সেকেন্ড হাইয়েস্ট ফিগার আর কি বলতে গেলে, মাশরাফির পরের সেকেন্ড হাইয়েস্ট ফিগার। আর লেগ স্পিনার হিসেবে 6 উইকেট নেওয়া তো বাংলাদেশের জন্য অনেক বড় ব্যাপার, কারণ আমাদের তো লেগ স্পিনাররা আগে সুযোগ পেতেন না। রাইট, আপনি ধরেন পেস বোলিং বা সব পুরো বোলিং ইউনিটের কথা যদি চিন্তা করেন, তাহলে মাশরাফির পর টেনে নিলেন। আর যদি আপনি অফ স্পিনার 5 উইকেটের পর, নর্মালি 5 উইকেট হাল ধরা হয়, সেঞ্চুরি 5 উইকেট, এগুলিকে আপনার একটা মাইল ফলক ধরা হয়। তো সেই মাইল ফলকের জায়গা থেকে যদি চিন্তা করেন, তাহলে বাঁহাতি স্পিনারের পরে অফ স্পিনার, রাইট আর্ম স্পিনার কিংবা লেগি, এর মধ্যে কিন্তু তিনিই প্রথম আসলে। তো সেই জায়গা থেকে কিন্তু তার একটা মাইল ফলক হলো, নতুন রেকর্ড হলো। তিনি সেকেন্ড টাইম ম্যান অফ দ্য ম্যাচ হলেন। এই যে তার এরকম হওয়া ওয়ান ডেতে, এটা তাকে কিন্তু বুস্ট করবে। তিনি খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়াতে টি20 তো সেখানে যদি ম্যাচ খেলতে পারেন বা সেই কন্ডিশনে ড্রেসিং রুম শেয়ার করতে পারেন, কন্ডিশনে নিজেকে মেলে ধরতে পারেন, তাহলে দেখবেন যে তার জন্য ফিউচারটা খুব ভালো হবে এবং বাংলাদেশ একজন ভালো লেগ স্পিনার পাবে। ভাই, আমরা ওয়েস্ট ইন্ডিজ এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং এবং বাংলাদেশের বোলিং নিয়ে কথা বলছেন। বাংলাদেশও কিন্তু ব্যাটিংয়ের শুরুতে অনেক স্ট্রাগল করেছে, আপনি খেয়াল করেছেন অবশ্যই। শুরুর দিকে 2 উইকেট পড়ে যাওয়া, সৌম্য সরকার একটা সুযোগ পেলেন, রান করতে পারলেন না। আপনি কালকেই বলেছেন যে এই উইকেটে সৌম্য রান করা কঠিন হবে, তানজিদকে ড্রপ করে সৌম্যকে খেলানো। এরপর
তাওহিদ হৃদয় এবং শান্তর যে স্ট্রাগলটা সেটা কিন্তু চোখে পড়ার মতো। তারা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলাররা কিন্তু খুব লাইন টু লাইন বল করছিল এবং তাদেরকে রান বের করতে দিচ্ছিল না, সেখান থেকে বিল্ড আপ হওয়া, এরপর তাওহিদ হৃদয়ের 50 করে ইনিংসটা ছুড়ে দেওয়া, মানে একটা তাওহিদ হৃদয় যদি আজকে চাইতেন বা ইনিংসটা লম্বা করতে পারতেন, বাট একটা সফট ডিসমিসাল বলতে গেলে যে ব্যাটের একদম কোনায় লেগে আউট হওয়া। তো পুরো ইনিংসটাকে আপনি কীভাবে সাম আপ করবেন? দেখুন, পুরো ইনিংসটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে বাংলাদেশের শুরুটা একেবারেই ভালো হয়নি, আসলে তো ভালো হয়নি। আপনার 2 ওপেনার আউট হয়ে যাওয়া, আপনার সবসময় আমরা বলে থাকি যে মিরপুরের উইকেট যেমন লিটন কুমার দাস সাকসেস হন না, তেমনি সৌম্য সরকারও কিন্তু সাকসেস হতে পারেন না, কারণ সৌম্য সরকারের ফুটওয়ার্কিং একটা প্রবলেম, ডাউন নিচে বলগুলি খেলতে পারেন না। তারপরে আজকে যে ফার্স্টের দিকে পেস বোলিংয়ের যে আউট বিট হয়েছেন পেস বোলিংয়ে অ্যাজ এ আই ক্যান মেনশন, তো সেই জায়গা থেকে বিট হয়েছেন কি তিনি সফট হ্যান্ডে খেলেছেন। যত যদি এটা খুব ভালোভাবে খেলতেন, স্মার্টলি খেলতেন, তাহলে কিন্তু বলটা বেরিয়ে যেত বা আপনার বাইরে করে দিতে পারতেন, দূরে পাঠিয়ে দিতে পারতেন। তো সেটা করতে পারেননি, এটা তার ব্যর্থতা। অনেকদিন পরে খেলতে নামে তার ভেতরে হয়তো একটা জড়তা ছিল, সেই জড়তাটাই কিন্তু তাকে খেয়ে দিয়েছে, তাকে ব্যর্থ করে দিয়েছে। তো এই জায়গা থেকে ওইরকম একটা ইয়ের পরে, শুরুর পরে 8 রানে 2 উইকেট পড়ে যাওয়ার পরে, তারপরে যে আপনার নাজমুল হোসেন শান্ত এবং আপনার তাওহিদ হৃদয় দুজনে মিলে যে একটা জুটি করলেন 71 রানের স্ট্রাগলিং জুটি বলতে গেলে, 120 বল খেলে। তো এই যে 120 বল কিন্তু বলটা অনেক, কিন্তু এই কন্ডিশনের প্রেক্ষাপটে এটা কিন্তু খুব স্মার্ট একটা ইনিংস। এই স্মার্ট ইনিংসটাই খুব দরকার ছিল। এখন স্মার্ট ইনিংস হতো যদি, মানে স্মার্ট ইনিংস হয়েছে কারণ বাংলাদেশ জিতেছে। যদি ফলাফল বাংলাদেশের পক্ষে না যেত তখন কি আপনাকে এটা স্মার্ট ইনিংস বলতেন? দেখেন, জয়ের পরে কিন্তু অনেক কিছু বিশ্লেষণ করা বা যে কোনো কিছু বলা সহজ হয়ে যায়। ওই যে রিশাদ আজকে বলেছেন যে একটা কথা বলেছেন যে জয় হলে সব কিছু সহজ হয়ে যায়, মানে না জিতলে কিন্তু সব ত্রুটিগুলি ধরা পড়ে, তখন মানুষের খুঁটিয়ে খুঁটিয়ে কেন হারলো। এই জায়গা থেকে যদি বলি যে তাহলে এই ইনিংসটা জয়ের পর তারপরেও আমি বলবো যে বেটার ইনিংস ছিল, কারণ কন্ডিশনটা আপনাকে ওই শর্ট খেলতে পারমিট করছিল না। যে উইকেট আপনাকে শর্ট খেলতে পারমিট করবে না, সেই উইকেটে আপনি খেলতে গেলে আউট হওয়ার প্রবণতা বেশি থাকে। এইসব উইকেটে সাধারণত করতে হয় কি, আপনার ধরে খেলে মানে রোটেট করে, স্ট্রাইক রোটেট করে করে আপনার রানটাকে পাইলিং করতে হয়, মানে একের পর এক রান দিয়ে পাইলিং করতে হয়। এই পাইলিংটাকে মাঝে মধ্যে আপনার বাউন্ডারি শট যদি পান বা আপনার লুজ বল পান, বাজে বল পান, সেগুলিকে বাউন্ডারিতে পাঠিয়ে দিয়ে কিংবা ওভার বাউন্ডারি করে আপনার বড় করতে হয়। তো সেই ক্ষেত্রে তারা যেটুকু করেছেন তারা যৌক্তিকভাবেই করেছেন। তারপরেও বলবো যে রিশাদ যেহেতু খেলতে পেরেছেন, আরও 2-1জনকে এরকম একটা ঝুঁকি শট খেলা উচিত ছিল। অনেকেই হয়তো অঙ্কনও দেখলাম ডেবিউ ম্যাচে মানে বেশ সেন্সিবলি খেলার চেষ্টা করছিলেন, শুরুর দিকে স্ট্রাগল করছিলেন, স্কুপ করে করে রান বের করছিলেন। অঙ্কনকে আজকে ডেবিউ করানো হয়েছে জাকের আলীর জায়গায়, এবং তিনি তার ডেবিউটা স্মরণ করে রাখার মতোই একটা ইনিংস খেলেছেন, যদিও স্ট্রাগলিং 46। দেখুন, অঙ্কনকে দেখে কিন্তু মনে হয়নি যে তিনি জড়তার, শুরুর দিকে একটু পা ব্যবহার করছিলেন, একটু নার্ভাস ছিলেন মনে হয়। এখন যে কোনো জায়গায় ফার্স্টে যদি আপনাকে পাঠানো হয়, আপনাকে ধরেন একটা ট্রেন ধরতে পাঠানো হলো, যে জায়গায় কোনো আপনি জাননি, সেই জায়গায় ট্রেন খুঁজে বের করা বা সেই ট্রেনে দৌড়ে উঠবেন না, আপনি কীভাবে উঠতে পারবেন, সেইটা একই রকম। বাংলাদেশ দলে যখন তার অভিষেক হলো, সে যখন ক্যাপ পেলো, তার আগের রাতে থেকে যখন জানলো সে খেলবে, তখন থেকে তার ভেতরে একটা নার্ভ কাজ করছিল, আমি পারবো কি পারবো না, না পারলে আমার কী হবে। তো এই নার্ভের ভেতর থেকে তার এই কন্ডিশনটা চেনা, সে কিন্তু কিছুক্ষণ পরে প্রথম কয়েকটা বল যদি আপনার 20টা বলের মতো লেগেছে, সার্ভাইভ করার পরে সে কিন্তু মোটামুটি কন্ডিশন বুঝে গেছে যে আমাকে কীভাবে খেলতে হবে, এবং সেই কাজটা তিনি করেছেন। আনফর্চুনেটলি তার অভিষেকে 50টা হয়নি। 50টা হলে তার কনফিডেন্সটা আমার মনে হয় আরও বেড়ে থাকতো। সেটা না হলেও তাকে যে এই যে 46 রান এই রানটা তাকে অনেক আত্মবিশ্বাস দিবে, এবং পরবর্তী ম্যাচে আমার দৃঢ় বিশ্বাস যদি সুযোগ পান তিনি বড় ইনিংস খেলবেন, কারণ তিনি হচ্ছেন ধারাবাহিকভাবে খেলছেন। আরেকটা জিনিস যেটা বলছিলাম যে অঙ্কন ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলেন, সেট হওয়ার সময়টা নেন, 70, 80, 85 স্ট্রাইক রেটে খেলেন। আজকে তিনি সেই সময়টা পেয়েছেন ডেবিউ ম্যাচে, একটু লাকি বলতে গেলে, যে মানে অনেক সময় পেয়েছেন সেট হওয়ার জন্য। উইকেটটাও একটু বিপক্ষে ছিল, বাট সেট হলে তাকে কেউ কিছু বলতো না, এটাও তার পক্ষে গিয়েছে বলতে গেলে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যেটা বললেন এটা আসলে একটা মেনশন করার মতো জায়গা। আপনার যেহেতু উইকেট হওয়াতে, আপনার ব্যাটিং করার জন্য কঠিন হওয়াতে, স্লো হওয়াতে আপনার যেটা করতে হয়েছে সেটা হচ্ছে ধরে খেলতে হয়েছে তাকে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ আপনাকে এই বিলাসিতা সুযোগ দিবে না, সময় পাবেন না, ম্যাক্সিমাম সময়, সব সময় না, 90% সময় পাবেন না। শুধুমাত্র এইরকম মিরপুর কিংবা গায়ানা কিংবা সেন্ট কিটস বা সেন্ট ভিনসেন্ট
সেন্ট ভিনসেন্টের উইকেট গায়ানা মেনলি, গায়ানা, গায়ানাতে এরকম গায়ানা অথবা আপনার প্রেমাদাসা, চেন্নাইতে আপনি ওখানে রান উঠে আমরা ওইখানে দেখেছি। কিন্তু সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন এরকম স্লো উইকেট কিংবা এরকম ট্রিকি উইকেট না থাকে, তাহলে ম্যাক্সিমাম সময়ই আপনাকে মিডল অর্ডারে মেরে খেলতে পারেন। মিডল অর্ডার হলো এমন একটা জায়গা যেখানে হলো আপনার গেমটাকে ক্যারি করতে হয়, দায়িত্বটা হয়তো সবচেয়ে বেশি থাকে। আপনার দেখবেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ওই পজিশনগুলিতে খেলতেন এবং এই পজিশনগুলিতে বাংলাদেশ সবসময় ভালো করতো। আপনার টপ অর্ডার ম্যাক্সিমাম সময় বাংলাদেশ যখন ফেল করতো তখন কিন্তু এই 3 জন প্লেয়ার বাংলাদেশকে টেনে নিয়ে যেত। তারা যেদিন ফেল করতো সেদিন বাংলাদেশ একদম ফেল করতো। তো সেই জায়গা থেকে অঙ্কনদের দায়িত্ব হলো যে এখন তিনি যেহেতু সুযোগ পেয়েছেন, একটা টেস্ট খেলেছেন, এখন একটা ওয়ানডে খেলে ফেললেন, তার মানে এখন তিনি লাইনে চলে এসেছেন, আস্তে আস্তে রেগুলার হবেন। এই রেগুলার তার এই সুযোগগুলোকে তিনি কাজে লাগাবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি, কারণ তার পেছনে রয়েছেন জাকির আলী, সবসময় তাকে পুশ করতে থাকবেন। তো জায়গা কেউ কাউকে দেয় না, জায়গাটা তার নিজের ধরে রাখতে হয়, ধরে নিতে বানিয়ে নিতে হয়। শেষ প্রশ্ন ভাইয়া, যখন পাকিস্তান এসেছিল, পাকিস্তানের কোচ মাইক হেসন প্রেস কনফারেন্সে উইকেটের সমালোচনা করেছিলেন। আজকে শাই হোপ বলে গেলেন যে আপনি ঘুম থেকে উঠে এমন ধরনের উইকেটে খেলতে চাইবেন না। তো অপোনেন্টের ক্যাপ্টেনের বা কোচের পক্ষ থেকে এমন ধরনের স্টেটমেন্ট মিরপুর উইকেট নিয়ে আপনার কাছে কী মনে হয়? আপনি আবার বলবেন একটু? রাজু এইটুক হোল্ড কর, আবার নতুন ভাইয়া আরেকটা ব্যাপার, আজকে সংবাদ সম্মেলনে শাই হোপ বললেন আপনি ঘুম থেকে উঠে এই ধরনের উইকেটে খেলতে চাইবেন না, আপনাকে এই উইকেটে সবসময় ভাবতে হয় কী হচ্ছে কী আসছে, মানে ব্যাটসম্যান অলওয়েজ হ্যাভ টু থিঙ্ক। সবশেষ পাকিস্তান যখন আসলো, মাইক হেসনও উইকেটের সমালোচনা করলো, তখন বললেন যে এই ধরনের উইকেটে খেলে আপনি বৈশ্বিক টুর্নামেন্টে ভালো করতে পারবেন না। আসলে আমাদের কি বৈশ্বিক টুর্নামেন্টে ভালো না করার পেছনে তাদের এই রিজনটা কি ধরা যায়, এবং অপোনেন্ট কোচ ক্যাপ্টেনের এই মন্তব্যটা আপনি কীভাবে দেখছেন? দেখুন, ওনাদের জায়গা থেকে ওনারা সঠিক, কিন্তু ওনাদের দেশে যখন খেলতে যাওয়া হয়, মানে যায় বাংলাদেশ যায় বা অন্য যে কোনো দল যায়, তারাও কিন্তু তাদের মতো করে কন্ডিশন বানায়। তবে আপনার আন্তর্জাতিকভাবে যেন আপনি ভালো উইকেটে খেলতে পারেন এবং সব উইকেট থেকে যেন আপনি শিখতে পারেন, যেমন ভারত যেটা করেছে, যে কারণে ভারত আজকে আন্তর্জাতিকভাবে খুব ভালো ক্রিকেট খেলে, কিন্তু বাংলাদেশ পারে না, বিকজ অফ বাংলাদেশে সেই বিলাসিতা করার জায়গাগুলো থাকে না বলেই এরকম কন্ডিশন বানায়। আপনি দেখবেন 2021 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে দুটো সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানেও কিন্তু ট্রিকি উইকেট ছিল এবং টার্নিং উইকেট ছিল। সেই উইকেটগুলি ব্যবহার করার ফলে বাংলাদেশ কিন্তু রেজাল্ট পায়নি ওয়ার্ল্ড কাপে। আপনি এখানে সিরিজ জিতেছেন, তাদেরকে দুটো দলকে হারিয়েছেন, তো এই হারানোর ফলে আপনার লাভটা ছিল কোনটা? আপনার যখন একটা প্রেসক্রিপশন দেখে, টেস্ট লেখে, শরীরের টেস্ট, তো দেখে ক্ষতির মাত্রা বেশি না লাভের মাত্রা বেশি। সেই রকম বাংলাদেশ যখন ওই সময় সিরিজটা দুটো খেলেছিল, খেলে যে তারা জেতার ফলে তারা সরাসরি বিশ্বকাপে খেলার মানে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল। সরাসরি খেলা আর একটা কোয়ালিফাই খেলা, এর মধ্যে পার্থক্য আছে। তো সরাসরি খেললে সুযোগ পাওয়াতে যেটা হয়েছে, আপনার ওই এক্সট্রা যে 16 দলের মধ্যে যে 6 দলের আপনার আলাদা করে খেলতে হয়, বাছাইটা ওইটা খেলতে হবে, সরাসরি 8 দলের মধ্যে ছিল আর 10 দলের পরবর্তীতে আপনার খেলতে পেরেছিল। সেই জন্য আপনার ওইটা একটা বেনিফিট ছিল, কিন্তু বিশ্বকাপ আপনি ভালো করেননি, সেটা আপনার একটা ফেক কনফিডেন্স ছিল। একইভাবে আপনি এখান থেকে হয়তো কনফিডেন্সটা ফেক হচ্ছে, কিন্তু এখন আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, আপনার পয়েন্ট লাগবে। বিশ্বকাপে যদি 2027 সালে কোয়ালিফাই করতে চান, তাহলে আপনার পয়েন্টের বিকল্প নেই। র্যাঙ্কিংয়ে সেরা 8 দলে থাকতে হবে 30 মার্চ 2027। যদি ওটা না যেতে পারেন, তাহলে কিন্তু আপনি কোয়ালিফাই খেললে আপনি বিশ্বকাপ নাও কোয়ালিফাই করতে পারেন, কারণ ওয়েস্ট ইন্ডিজের কিন্তু এরকম এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু বিশ্বকাপ খেলতে পারেনি। তো তারাও একই বিন্দু থেকে কিন্তু তারা শুরু করেছে বিশ্বকাপ, মানে তাদেরও বিশ্বকাপের যাওয়ার জন্য পয়েন্ট লাগবে, আমাদেরও লাগবে। তো একই জায়গা থেকে যখন শুরু করে দুটো দল, সবারই পয়েন্ট লাগবে, জিততে হবে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ তার গোলটা অ্যাচিভ করতে পেরেছে, কারণ আপনার এখানে তাদের কন্ডিশনটা একেবারে টার্নিং ছিল। স্পিন বেটার দেন ওয়েস্ট ইন্ডিজ, তাদের স্পিনার ইউনিট যখন বৈচিত্র্যময়, একজন লেগ স্পিনার রয়েছে, একজন অফ স্পিনার রয়েছে, একজন আনঅর্থোডক্স বাহাতি স্পিনার রয়েছে। 3 ধরনের স্পিনার যখন থাকে, তখন আপনার ভেরিয়েশন দিয়ে কুপকাত করা যায়। মুস্তাফিজ হাফ স্পিনার, কারণ মুস্তাফিজের বলের যা গতি, তাদের সব কিছু মিলিয়ে সে হাফ স্পিনারই বলা যায়। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশ এখানে অ্যাডভান্টেজটা পেয়েছে। আপনার দেখবেন যে অল আউট করেছেন আপনি 39 ওভারে, সেই অল আউট করতে গিয়ে এখানে কিন্তু একজনের নিচে 6 উইকেট, বাকি 4 জনের 4টা উইকেট। তার মানে হচ্ছে যে তারা কিন্তু খুব ভালো করেন। এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য কঠিন ছিল, কারণ হতো যদি এই লেগ স্পিনার
ঋষাদ যদি উইকেট না না নিতে বের পারতো করতে পারতো না। তাহলে কিন্তু খুবই চ্যালেঞ্জ হলো। এরকমই গেম তো এরকমই, আপনার কেউ একজন দাঁড়িয়ে যাবে আর সেই গেমটাতে বের করে নেবে, এটা হলো ক্রিকেট। অনেক অনেক ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ আমরা ধন্যবাদ। আবার পরবর্তী ম্যাচের আগে জি। আপনার সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।